হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন বাদে তোমাদের সামনে একটা গল্প পড়ব বলে এলাম। এই গল্পটার নাম হচ্ছে প্রমোশন। এই জুলাই সংখ্যায় মাধুকরী বলে একটা অনলাইন ম্যাগাজিনে এটা ছাপা হয়েছে। ওই পত্রিকার একজন সম্পাদক থাকেন, উনি আমাদের এই আমেরিকার টেক্সাসে। তো উনি আমাকে ইমেলে জানালেন যে এই গল্পটা আমরা ছেপেছি। তো আমি তখন ভাবলাম তাহলে যেহেতু ছাপা হয়ে গিয়েছে, এখন আমি অন্য সকলের কাছে এটা পৌঁছে দিতেই পারি। তো শুরু করি আজকের গল্প। কেমন লাগলো জানিও, আমার ভালো লাগবে তাহলে। রাগে গা চিরবির করছে তিয়াশার। সকাল 8:30টায় আসার কথা, এখন ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। কোনো পাত্তা আছে প্রীতমের? রোজ রোজ এই একই চিত্র, কাহা তক সহ্য করা যায়। পাশাপাশি বসে আর এক প্রজেক্টে রয়েছে, তাই বলে কি ওকে কিনে রেখেছে প্রীতম? আসুক কাজ, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। মনে মনে গজরালেও মুখে কিছু বলে না তিয়াশা। সকাল সকাল মেজাজ খারাপ করার কোনো মানে হয় না, সারাটা দিন তো পড়েই আছে সেজন্য। ওর হেলথ ট্রেনার জিমি কি যেন বলেছিল সেদিন? হ্যাঁ, মনে পড়েছে। টেনশন হলে আর কিছু না হোক, অন্তত পক্ষে 2-4 বার ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে। মনে মনে নিজের উপস্থিত বুদ্ধির জন্য নিজের পিঠ চাপড়ায় তিয়াশা। মাস গেলে 1 কাঁড়ি টাকা দিয়ে জিমিকে পোষার ফায়দাটাই বাকি, যদি না এরকম সময়গুলোতেই তার দেওয়া টিপসগুলো কাজে লাগানো না যায়। তড়িঘড়ি বেশ কটা বড় বড় শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করায় প্রয়াসী হয় সে। তারপর একটু ধাতস্থ হয়ে নিজের কাজের টেবিলে এসে ডেস্কটপ খুলে বসলো তিয়াশা। আগরওয়াল কোম্পানির ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় হয়ে এসেছে। কোম্পানির ফাইলটা খুলে একটু চোখ বোলানো মাত্রই আবার তিয়াশার মেজাজের পাড়া চড়তে শুরু করলো। এত আলোচনার পরেও ডাটা স্প্রেডশিট যেমনটি ছিল তেমনই রয়ে গেছে বেবাক, কোনো নতুন এন্ট্রি নেই। গতকাল সকালে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কাজটা গোটাতে পারেনি তিয়াশা, কারণ সেপ্টেম্বর অক্টোবরের আর্থিক লেনদেনের চালান রেকর্ডিংয়ে কিছু অসঙ্গতি ওর নজরে আসে। দুপুরেই তাই টিম মিটিং ডাকা হয়েছিল। খুঁজে পেতে দেখা যায় যে কিছু ডাটা স্প্রেডশিটে তোলা না হওয়ার কারণে এই সমস্যার উদয় হয়েছে। টিমের বুককিপার হিসেবে এটা করার কথা তো প্রীতমের, সে করেনি। আশ্চর্য! আচ্ছা, সে ঠিক দেখছে তো? আর একটা নতুন শীট বা কলাম কোথাও যোগ করে ফেলেনি তো ছেলেটা? স্প্রেডশিট আতি পাতি করে খুঁজলো তিয়াশা, না, নেই। উফ, এখন কাজটা ফাইনালাইজ করে কিভাবে তিয়াশা? ও যে শুধু প্রধান হিসাবরক্ষক তাই তো নয়, প্রজেক্টের টিম লিডারও তো বটে। বড় সাহেব মিস্টার বোমানি যদি এখন জানতে চান কাজ কত দূর এগিয়েছে, কি জবাব দেবে ও? শেষ মুহূর্তে কিছু ভুল ধরা পড়েছে, চালানের কপি ঠিকঠাক ছিল না, এসব ছেঁদো কথা কানে তুলবেন ঘাগো ব্যবসায়ী মোমানি? কখনোই না। আর বুককিপার তার কাজ করেনি একথা তিয়াশা মরে গেলেও বসকে বলতে পারবে না, কারণ দায়িত্বশীলতা সম্পর্কে তার একটা কঠোর বোধ রয়েছে, যা তার বড় হয়ে ওঠার সময়কার পারিবারিক শিক্ষারই প্রতিফলন। সুতরাং ডেডলাইনের মধ্যে প্রজেক্টের নিষ্পত্তি না হলে তিয়াশা মনে করে বোমানির কৈফিয়তের জবাবদিহি করার দায় শুধুই তার একার। অতএব প্রীতমের অনুপস্থিতিতে তার কাজগুলো তিয়াশাকেই তুলতে হবে এখন। নিজের ওপর বিধম রাগ হচ্ছে তিয়াশার। ওর ভালো মানুষের সুযোগটা ভালোই নিচ্ছে প্রীতম। ছেলেটা সত্যি খুব স্বার্থপর, নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে সর্বদা অভিযোগে ব্যস্ত। দূর থেকে কি ও একাই শুধু অফিসে আসে? রাজীব, মন্দিরা, কিনু, ওরা সকলেই তো বাসে, ট্রামে বাদুর ঝোলা হয়ে কত কত দূর ঠেঙিয়েই অফিসে আসে। কই, ওরা তো প্রীতমের মতো অফিসে ঢুকেই ফিরিস্তি দিতে বসে না। ট্রেন কত লেট করেছে, ছোটাছুটি করে ট্রেন ধরতে গিয়ে সে কত নাজেহাল হয়েছে, তারপর হাওড়া স্টেশন থেকে চৌরঙ্গিগামী বাসে কতটা দম ফাটা ভিড় ছিল, ইত্যাদি ইত্যাদি। রোজ রোজ শুনে শুনে কান পচে গিয়েছে তিয়াশার। তিয়াশার নিজের বাড়িও তো সেই কামালগাজীর কোন ভিতরস্য ভিতরে। সেখান থেকে বাস টার্মিনাস পাক্কা 8 ঘন্টার পথ। ঠিক সময় আসবে বলে ওকে রিক্সা নিতে হয়, আর পাবলিক বাস ধরে অফিসে হাজিরা দিতে গেলে দিন কাবার হয়ে যাবে, তাই তো রোজ মিনি বাস নয়। গাটের পয়সার অনেকটাই খসে যায় রোজকারের এই যাতায়াতের ভাড়ার পিছনে।
কিন্তু চাকরি রাখতে গেলে এছাড়া উপায় কি? পয়সার মায়া করলে তো আর চলবে না। তা ও কি কখনো কাঁদুনি গাইতে বসে অফিসে এসে? ওদিকে কিছু বললে আবার প্রীতমের মান হয়। সে গরিবের ছেলে, তফসিলি জাতির মানুষ, অনেক কষ্টে চাকরিটা জুটিয়েছে, এঁদো পচা গ্রাম থেকে এত দূর উঠে এসেছে, অন্যদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। এই সব অসংলগ্ন কথাবার্তা বলবে ইনিয়ে বিনিয়ে। আর সেই মহাভারত শুরু হলে সহজে থামবেও না। খানিকটা দয়াপরবশ হয়েই প্রীতমের এই দেরি করে আসার ব্যাপারটা একরকম মেনেই নিয়েছে তিয়াশা। কিন্তু সেটা অন্যান্য দিন, প্রজেক্টের ডেডলাইনের মুখেতে নয়। আর কাজের ছিরি, বছর ঘুরতে চলল, এখনো হাজার গন্ডা ভুল থাকে ওর চালান রেকর্ডিংয়ে। কিন্তু কার ঘাড়ে কটা মাথা যে কিছু বলে? সংরক্ষণ কোঠা থেকে এসেছে বাবা, ইউনিয়নের দাদারা ঝান্ডা নেড়ে অমনি ধেয়ে আসবে। প্রীতমের গুণের কি এখানেই শেষ? লাঞ্চ ব্রেকের সময় নিজের টিফিন তো সে কপাত করে এক নিমেষে খেয়ে ফেলে। আর তারপর তিয়াশা যখন খেতে বসে তখন এমন জুলজুল করে চেয়ে থাকে যে তিয়াশার মনে হয় যে প্রীতমকে না দিয়ে খেলে নিঘাত ওর পেট ছাড়বে। তিয়াশার টিফিন বাক্সে ঝাঁক না মারলে বাবুর যেন পেট ভরে না। ভাবা যায় কিরকম লোক রে বাবা। মনে মনে গজগজ করতে করতে স্প্রেডশিটের ডাটা মেলাতে শুরু করে তিয়াশা। সবে মাত্র মিনিট 10 কাজটা এগিয়েছে। এরই মধ্যে মিস্টার বোমানির পিয়ন রহমত তিয়াশার ডেস্কের কাছে এসে দাঁড়ালো। মিস বসাক সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা যাচ্ছি বলে মাথা হেলিয়ে সম্মতি জানায় তিয়াশা। কিন্তু ওর মনটা কেমন খচ করে ওঠে। সাত সকালেই বসের তলব, সব ঠিক আছে তো? আগরওয়াল কোম্পানির কাজটা নিয়ে কিছু বলবেন না কি উনি? ওরে বাবা, কি হবে এখন? কিন্তু সেই প্রজেক্টের ডেডলাইন আসতে তো এখনো 2 দিন বাকি আছে। সেটা নয়, তাহলে আর কি হতে পারে? টেবিলের ওপর রাখা জলের বোতল থেকে ঠক ঠক করে বেশ কিছুটা জল গিলে গুটি গুটি পায়ে বোমানির ঘরের দিকে এগিয়ে যায় তিয়াশা। বন্ধ দরজায় টোকা মারতেই ভিতর থেকে বোমানির দরাজ গলায় কামিন হাঁক শুনতে পেল তিয়াশা। ঘরে ঢুকে তিয়াশা দেখল বোমানি বেশ খোশ মেজাজেই রয়েছেন। যাক বাবা, খারাপ কিছু নয় তাহলে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। বোমানি হেসে হেসে হাত দেখিয়ে তিয়াশাকে তার টেবিলের উল্টো দিককার চেয়ারটাতে বসতে ইশারা করলেন। তিয়াশা একটু হেসে জিজ্ঞাসা করলো, আমায় ডেকেছিলেন স্যার? বোমানি বললেন, হ্যাঁ তিয়াশা, একটা জরুরি দরকারে তোমায় ডেকেছি। তোমার এক সহকর্মীর ব্যাপারে কিছু গোপনীয় প্রশ্ন করতে চাই। আশা করি সে ব্যাপারে উত্তর দিতে তোমার কোনো আপত্তি নেই। তিয়াশা একগাল হেসে বলে, না না, আপত্তি কিসের? কার সম্বন্ধে জানতে চান স্যার বলুন? হ্যাঁ, ও প্রীতম। তিয়াশার বুকটা ধক করে উঠল। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কোন প্রীতম স্যার? আরে ওই যে প্রীতম মণ্ডল, গত বছর সংরক্ষণ কোটায় নেওয়া হলো যে ছোকরাটিকে, তোমার প্রজেক্টেই তো আছে। কি গেরো রে বাবা। কিন্তু মুখের হাসি টেনে রেখে তিয়াশা বলে, হ্যাঁ স্যার, চিনি তো ওকে। বোমানি তার সামনে খুলে রাখা একটা ফাইলে চোখ বোলালেন। তিয়াশা অনুমান করলো ওটা প্রীতমেরই পার্সোনাল রেকর্ড। আচ্ছা, তা ছেলেটা কেমন? কাজকর্ম ঠিকঠাক করতে পারে? টিম স্পিরিট আছে নাকি? সময় মতো কাজ তুলে দেয় তো? বোমানি যেন প্রশ্নের ঝড় তুলেছেন। এবার তিয়াশার গলা শুকিয়ে আসছে। ও চুপ করে ভাবার চেষ্টা করে ঠিক কি বলবে। কারুর নামে লাগানি ভাগানি করা মোটেই ওর স্বভাব নয়। সে আমতা আমতা করে, স্যার আমাদের প্রজেক্টের বুককিপিংটা তো প্রীতমই দেখে। বোমানি এবার একটু জোর দিয়েই বলেন, সে তো জানি, টিম লিডার হিসেবে তোমার গ্রুপের প্রত্যেককে তুমি খুব কাছ থেকে চেনো, জানো, তাই তোমাকে ডেকে পাঠানো। তিয়াশা তিয়াশা এবার তুতলে তুতলে বলে, হ্যাঁ স্যার, আমি আপনার পয়েন্ট সম্পূর্ণ ধরতে পেরেছি। তবেটা কি? বোমানির গলার স্বরে অসহিষ্ণুতা চাপা থাকে না। ওর অফিসে আসার পথে কিছু বোধহয় সমস্যা আছে, আমার সেরকমটাই ধারণা হয়েছে এ যাবৎ। মানে ঠিক বুঝলাম না, খুলে বলো তো ব্যাপারটা। না মানে ও তো অনেক দূর থেকে আসে স্যার। সে তো অনেকেরই থাকে, এগুলো কোনো কথা হলো? তা ও ঠিক সময় অফিসে আসে তো নাকি? দেখো, তোমার সুপারিশের উপর ভিত্তি করে কিন্তু আমি ওকে প্রমোশন দেওয়ার কথা চিন্তা করব। তাই তোমার উত্তরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তুমি কিছু রাগ ঢাক করো না যেন। প্রমোশন? প্রীতমকে? ঠিক শুনছে তো তিয়াশা? বেদন কৌতূহল হলেও মুখে কিছু বলে না সে,
শুধু সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে থাকে বোমানির দিকে। হ্যাঁ, আমাদের একটা নতুন শাখা অফিস খোলার কথা চলছে মানিকতলায়। মেন অফিস থেকে কিছু লোককে পাঠানো হবে সেখানে, বাইরে থেকেও অবশ্য কিছু নতুন লোককে নিযুক্ত করতে হবে। ভাবছি ছোট্ট করে একটা প্রমোশন দিয়ে প্রীতমকে ওখানেই পাঠিয়ে দিলে কেমন হয়। ও কম বয়সী, দৌড়ঝাঁপ করে ওই অফিসটাকে দাঁড় করাতে পারবে। তোমাদের কর্মী ইউনিয়নও তাল তুলেছে, সংরক্ষণ কোঠা থেকে অন্তত একজনকে নতুন অফিসে পাঠাতেই হবে। তো এই ব্যবস্থা সব দিক থেকে ভালো হবে, কি বলো? বোমানি যেন খানিকটা স্বগতোক্তি করছেন। একের পর এক তথ্যের ভারে তিয়াশা যেন খাবি খাচ্ছে, চমকের পর চমক। উফ, ব্রিদিং এক্সারসাইজটা করতে পারলে এখন কাজে দিত। অন্য অফিসে চলে যাবে প্রীতম? সত্যি? জয় মা কালী, তোমার কি দয়া মা তারা! আনন্দে চিৎকার করতে ইচ্ছে তিয়াশার। কি দারুণ খবর! বোমানি কিন্তু ওর দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। একটা সামান্য বিষয়ের উত্তর দিতে তিয়াশা কেন এত সময় লাগাচ্ছে তিনি যেন তা বুঝে উঠতেই পারছেন না। একটু রেগে ভেগেই উনি যেন বলে উঠলেন, তা প্রীতম সম্বন্ধে তোমার শেষ কথাটা কি বলবে? তিয়াশা এবার বিগলিত হেসে সোৎসাহে বলে, স্যার, প্রীতম এই প্রমোশনের জন্য খুবই যোগ্য ছেলে। বোমানি ভুরু কুঁচকে বলেন, কিন্তু তোমার একটু আগের মুখের ভাব দেখে তো মনে হচ্ছিল তুমি প্রীতমের অফিসে আসার ব্যাপারে নেগেটিভ কিছু একটা ইঙ্গিত করছিলে। এই রে, ব্যাপারটা কেঁচে গেল না তো? উত্তেজিতভাবে চেয়ার ছেড়ে প্রায় উঠে দাঁড়িয়ে আর্তকণ্ঠে তিয়াশা বলে, না না স্যার, তা মোটেই নয়। আমি বোঝাতে চাইছিলাম যে অনেক দূর থেকে আসলে কি হবে, অফিসে হাজিরাটা কিন্তু প্রীতম একেবারে ঘড়ি ধরেই দেয় স্যার। বোমানি তবু মৌন রয়েছেন দেখে তিয়াশা এবার হাত কচলাতে কচলাতে বলে, নিজের মুখে টিমমেটের সম্বন্ধে প্রশংসা করা তো স্যার, তাই প্রথমে একটু বাঁধো বাঁধো ঠেকছিল, কিন্তু প্রমোশনের ব্যাপার বলে কথা। এক পলকের জন্য অধমুখী হয় সে, তারপর আবার কথার খেই ধরে দ্বিগুণ উৎসাহে বলে, আপনার প্ল্যান একেবারে খাসা স্যার। প্রীতমের এই প্রমোশনটা সকলের জন্যই দারুণ হবে। এই ব্যাপারে আমি পুরো নিঃসন্দেহ স্যার।